সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে। কটা মৌলিক অধিকার? 6টা। কী কী? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। রাজনৈতিক স্বাধীনতা না থাকলে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নর্থ কোরিয়ার রাজনৈতিক স্বাধীনতা আছে? নেই। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের 4র্থ অধ্যায় বর্ধমান ইউনিভার্সিটির বিএ কোর্সের যে সেকেন্ড সেমিস্টারের 4র্থ অধ্যায়ের ক্লাস চলছে এখন। আগের দিন একটা পার্ট 1-এর ভিডিও হয়েছে। কি করেছি? স্বাধীনতা ও সাম্যের আন্তঃসম্পর্ক। ওই কোশ্চেনটা 10 মার্কসের জন্য একদম ক্লিয়ার করে বোঝানো হয়েছে। ওটাই সব থেকে 4র্থ অধ্যায়ের মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, স্বাধীনতা সাম্যের সম্পর্ক। ঠিক আছে, ওটাই ভালো করে দেখে নেবে। এরপরে আজকে কি করব, এই অধ্যায় থেকে 5 মার্কসের যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে তার মধ্যে থেকে। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারে কি জানবো? স্বাধীনতার প্রকারভেদ, স্বাধীনতা, অধিকার। এই চ্যাপ্টারটার নাম কি? অধিকার, স্বাধীনতা, সাম্য, তাই না? তাহলে অধিকার বলতে কি বুঝি আমরা, স্বাধীনতা বলতে কি বুঝি, সাম্য বলতে কি বুঝি, স্বাধীনতা রক্ষা কবচগুলো কি, এই রকম 3-4টে কোশ্চেন আমরা এই টপিকটা থেকে মোটামুটি আনসার করতে পারবো। আগে ভালো করে বুঝে নাও যে স্বাধীনতার প্রকারভেদ, ব্যক্তি থেকে রাষ্ট্র, স্বাধীনতার বিবর্তন, স্বাধীনতা থেকে কোশ্চেন একদম গুরুত্বপূর্ণ। 5 মার্কসের কোশ্চেন আসেই, 10 মার্কসের আগের দিন বলে দিয়েছি। স্বাধীনতা কি অ্যাকচুয়ালি? স্বাধীনতা আমি কি বললাম, যে স্বাধীনতা মানে আগের দিনও বলা আছে, স্বাধীনতা হচ্ছে কি, যে এমন একটা মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। মানে স্বাধীনতা বললেই সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্তি। এটা অ্যাকচুয়াল, এটা কি স্বাধীনতা হচ্ছে? এটা হচ্ছে নেগেটিভ অর্থে স্বাধীনতা হচ্ছে। কেউ কোনো রকম বাধা দেবে না। বাধা না দিলে তাহলে কি হবে? আমি আগের দিন এক্সাম্পল দিয়েছি, তো স্কুলে বসে আছি, সবাই 5 জন করে একটা বেঞ্চে বসবে। 5 জন করে যদি বসে, তা তুই যে বললি না আমি বসে বসে ক্লাস করবো, আমি শুয়ে শুয়ে স্বাধীন শুয়ে শুয়ে ক্লাস করবো, তাহলে তো 5 জন বসতে পারবে না। তাহলে তোর স্বাধীনতার জন্য অন্যজনের স্বাধীনতায় কী হবে? হস্তক্ষেপ হবে। তাহলে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, যে সমস্ত রকম বাধা থেকে মুক্তি, এটা নয়। স্বাধীনতা মানে এমন একটা মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি কী করবে, তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে, তার মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে সেগুলোর কী করতে পারবে? বিকশিত করতে পারবে। বুঝতে পেরেছো স্বাধীনতা বলতে কী বোঝো? তা স্বাধীনতা ইতিবাচক অর্থে জানি আর নেতিবাচক অর্থে জানি। এবারে কি? ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ। কি বলেছে? ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ। এবার প্রয়োজনীয় সুযোগ সুবিধা ভোগ করে যে পরিবেশ, মুক্ত পরিবেশ। অযৌক্তিক বাধা থেকে মুক্তি। অযৌক্তিক মানে নিয়মানুগ যে বাধাগুলো, সেখান থেকে মুক্তি। অযৌক্তিক বাধা দিচ্ছে সেই ক্ষেত্রে, মানে যুক্তিহীন বাধা। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে বাহ্যিক ও সামাজিক নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা। এইবারে দেখো যে স্বাধীনতা সম্প্রসারণ কী কী আসছে। প্রাকৃতিক স্বাধীনতা, প্রথমে মানুষ কিসে বাস করতো? গুহায় বাস করতো, প্রকৃতি রাজ্যের মধ্যে বাস করতো, সেখানে কোনো আইন ছিল না। তারা কিসের মাধ্যমে চলতো? প্রাকৃতিক আইনের মাধ্যমে, তাই না? তাহলে ওখানে প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করতো সবাই। এইবারে দাঁড়িয়ে নাগরিক স্বাধীনতা। এবার আস্তে আস্তে যখন রাষ্ট্র তৈরি হলো, রাষ্ট্রের মধ্যে কারা এলো? নাগরিকরা এলো। নাগরিকদের মধ্যে নাগরিকদের কিছু অধিকার দেওয়া হলো। তাদের নাগরিকদের যে সমস্ত অধিকারগুলো দিল, এটা কি বলছি আমরা? নাগরিক স্বাধীনতা। একটা রাষ্ট্রের মধ্যে থেকে যে অধিকার পাচ্ছে। তারপরে দিল রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা কোনটা? যে আমাদের ভোট দেওয়ার অধিকার, রাষ্ট্রের উপরে যে সরকার থাকবে তাকে নির্বাচন করার অধিকার, এটা জনগণের হাতে থাকলো। এটা কি বলা হচ্ছে? রাজনৈতিক স্বাধীনতা। তারপরে কি? অর্থনৈতিক স্বাধীনতা। এরপর রাজনৈতিক স্বাধীনতা পেয়ে যাওয়ার পর অর্থনৈতিক স্বাধীনতা মানে তুই একটা রাষ্ট্রের মধ্যে থেকে ব্যক্তি সমস্ত রকম কাজ করতে পারবে, সমস্ত রকম বৃত্তি বা পেশামূলক কাজে নিযুক্ত হতে পারবে, কেউ তাকে বাধা দিতে পারবে না, এই স্বাধীনতা। আচ্ছা, তারপরে জাতীয় স্বাধীনতা কি? জাতীয় স্বাধীনতা মানে একটা রাষ্ট্রের সম্পূর্ণ যে স্বাধীনতা, সেটা হচ্ছে জাতীয় স্বাধীনতা। যে ভারত হচ্ছে সার্বভৌম দেশ। ভারত কি? সার্বভৌম দেশ। তো ভারতের একটা কি আছে? জাতীয় স্বাধীনতা একটা রয়েছে। তো এইভাবে আমরা স্বাধীনতা দেখেছি। প্রাকৃতিক স্বাধীনতা কি? বাস্তব উদাহরণ দেখো। মানুষ জন্মগতভাবে যে স্বাধীনতা ভোগ করে, মানুষ জন্মগতভাবে স্বাধীনতা, রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার পূর্বে। প্রাকৃতিক স্বাধীনতার কখন অস্তিত্ব ছিল? রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার পূর্বে এর অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। অসুবিধা আছে? এর উপর কোনো বাহ্যিক নিয়ন্ত্রণ থাকে না। বাহ্যিক নিয়ন্ত্রণ থাকে না, কেন? তখন তো রাষ্ট্রই ছিল না, তখন রাষ্ট্র ছিল না। এ বাস্তব উদাহরণ কি? অবাধ চলাফেরা। তখন আদিম যুগে মানুষ কী করতো? অবাধ চলাফেরা, নিজের ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা ছিল। বুঝতে পারলাম? তার প্রাকৃতিক স্বাধীনতা বুঝতে পারলে? এরপরে দেখা যাক নাগরিক স্বাধীনতা। কী জিনিস? রাষ্ট্র কর্তৃক আইনগতভাবে স্বীকৃত স্বাধীনতা।
আমাদের নাগরিকদের কি অধিকার আছে তো? নাগরিকদের অধিকার রাষ্ট্র সেই অধিকার দেয়। এবার ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করে। কি করে? ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করে। আমাদের নিরাপত্তার দায়িত্ব কার? রাষ্ট্রের। বুঝতে পেরেছো কি বললাম? এইবারে অধিকার রূপরেখা কি কি? এই কোশ্চেন আসতে পারে। নাগরিক স্বাধীনতা কি কি? মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমস্ত রকম ধর্মাচরণ আমরা করতে পারবো। বসবাসের স্বাধীনতা, এখানে স্বাধীনভাবে বসবাস করতে পারবো। ব্যক্তিগত নিরাপত্তার স্বাধীনতা। অসুবিধা আছে? ব্যক্তি, হ্যাঁ, পয়েন্ট হিসাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে কোশ্চেন না, জাস্ট একটা পয়েন্টের মধ্যে লিখলে হবে। স্বাধীনতার প্রকারভেদ এলো, এরকম পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? রাজনৈতিক স্বাধীনতা, প্রত্যেকটা নোটস আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এখন শুধু বোঝ রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা কি? গণতান্ত্রিক অংশগ্রহণ, বললাম কি জিনিস? ভোট দেওয়ার অধিকার, তারপর নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, তারপর রাজনৈতিক দল গঠনের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, এগুলো রয়েছে আমাদের। বুঝতে পেরেছো কি বললাম? তারা নাগরিকদের রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণে সুযোগ দেয়। গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি কি? রাজনৈতিক স্বাধীনতা, ঠিক আছে? রাজনৈতিক স্বাধীনতা না থাকলে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নর্থ কোরিয়ার রাজনৈতিক স্বাধীনতা আছে? নেই, ঠিক আছে? আচ্ছা, অর্থনৈতিক স্বাধীনতা কি? অর্থনৈতিক স্বাধীনতা জীবিকা অর্জন ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। কি জিনিস? ব্যক্তির অর্থনৈতিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করে। অর্থনৈতিক নিরাপত্তা কী কী? কাজের অধিকার, আমাদের বললাম কি বৃত্তীয় পেশা সমস্ত রকম, ন্যায্য মজুরির অধিকার, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা, অবকাশের অধিকার। অসুবিধা আছে? মানে অবকাশ, বুঝতে পারলি? অবকাশ মানে রিটায়ারমেন্ট, ঠিক আছে? রিটায়ারমেন্টও তোর অধিকার রয়েছে, তো কাজ থেকে রিটায়ারমেন্ট বয়স যখন হবে। আচ্ছা, তারপরে জাতীয় স্বাধীনতা কী জিনিস? একটি জাতির বিদেশি শাসন ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকার স্বাধীনতা। আমি কি বললাম? জাতীয় মানে রাষ্ট্রের স্বাধীনতা, ভারতের স্বাধীনতা। ভারত আগে ব্রিটিশদের দখলে ছিল, এখন কি সার্বভৌম, তাই না? তাই স্বাধীন। আত্মনিয়ন্ত্রণের প্রকাশ, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা। নিজস্ব সরকার গঠন, নিজস্ব সরকার গঠনের অধিকার রয়েছে একটা রাষ্ট্রের। এটাই কি বলা হচ্ছে? জাতীয় স্বাধীনতা। তাহলে স্বাধীনতার প্রকারভেদ। অসুবিধা হচ্ছে? পারা যাবে? এরপরে স্বাধীনতার তুলনামূলক রূপরেখা। উৎস কি? প্রাকৃতিক, রাষ্ট্রীয় আইন, রাজনৈতিক কি? সংবিধান, আর অর্থনৈতিক সমাজ ব্যবস্থা, আর জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। এইগুলো হচ্ছে এই চার্ট। সুবিধাভোগী মানুষ এখানে, আর নাগরিক এখানে সুবিধা পায়, এখানে ভোটাররা সুবিধা পায়, এখানে অর্থনৈতিক স্বাধীনতায় কর্মী বা ব্যক্তি সুবিধা পায়, আর সম্পূর্ণ জাতীয় স্বাধীনতায় সুবিধা পায়। আর মূল ফোকাস কোথায়? অবাধ বিচরণ। কোথায়? প্রাকৃতিক ছিল অবাধ বিচরণ। আর নাগরিক মর্যাদা ও নিরাপত্তা ছিল। রাজনৈতিকে কী ছিল? রাষ্ট্র পরিচালনা। আর অর্থনীতিকে কি? জীবিকা নির্বাহ করতে পারবি। আর জাতীয় কি? আত্মনিয়ন্ত্রণ করার অধিকার আছে। বাস্তব স্বাধীন ইচ্ছা, এটা কি? নাগরিকদের কি? ধর্ম ও বসবাস। তারপর রাজনৈতিক কি? ভোটাধিকার। অর্থনীতি কি? ন্যায্য মজুরি পাবি। আর জাতীয়তে কি? সার্বভৌমত্ব। ঠিক আছে, অসুবিধা নেই, এই চারটা আগের থেকেই হয়ে যায়। স্বাধীনতার ইকোসিস্টেম কীরকম দেখো। নাগরিকদের একটা কি? প্রাকৃতিক স্বাধীনতা, নাগরিক অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে, রাজনৈতিক স্বাধীনতা পাচ্ছে, জাতীয় স্বাধীনতা পাচ্ছে। এই ইকোসিস্টেমটা দেখলেই বোঝা যাবে, সহজে লিখতে পারবে। তারপরে এসো স্বাধীনতার গুরুত্ব। স্বাধীনতা কি? দেখো, প্রগতির চক্র, ব্যক্তিত্ব বিকাশ ঘটায়। ব্যক্তিত্বের কি করায়? বিকাশ ঘটায়। আচ্ছা, ব্যক্তিত্ব বিকাশ ঘটালো, সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করে, গণতন্ত্রকে কি করে? শক্তিশালী করে, আর রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সহায়তা করে। স্বাধীনতা এইগুলোই করে। লেখা যাবে স্বাধীনতা কি কি করে। এবার বলো উপসংহার। স্বাধীনতা মর্যাদাপূর্ণ জীবন। স্বাধীনতা মানুষের মর্যাদাপূর্ণ জীবনের অন্যতম ভিত্তি। বিভিন্ন ধরনের স্বাধীনতার সুরক্ষা ও যথাযথ প্রয়োগ ব্যক্তি ও সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্য অপরিহার্য ভিত্তি। তাহলে স্বাধীনতা থেকে কোনো ডাউট থাকবে? আর এবার চলে এসো অধিকার। স্বাধীনতা আমরা পারবো। স্বাধীনতার ধরন, স্বাধীনতা কি? স্বাধীনতার ধরন আর স্বাধীনতার ধরনের পরে উপসংজ্ঞা লিখতে পারবে তো? অসুবিধা নেই। আগের দিনে স্বাধীনতা সম্পর্কে বলা হয়ে গেছে, ইতিবাচক স্বাধীনতা কি, নেতিবাচক স্বাধীনতা কি। তা স্বাধীনতা থেকে যদি কোনো 5 মার্কসের কোশ্চেন আসে, পারা যাবে। এরপরে স্বাধীনতা রক্ষা কবচগুলো একটু পরে আসছি। আগে কি জানবো এবারে? অধিকার। তোমাদের চ্যাপ্টারটা ভালো করে লক্ষ্য রাখবে। প্রথমে কি আছে? অধিকার। তা অধিকার কি জিনিস? অধিকার হচ্ছে আমাদের রাষ্ট্র যে সমস্ত সুবিধাগুলো দেয়, সেগুলো যাতে সবাই আমরা সমানভাবে ভোগ করতে পারি। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে যে সমস্ত সুবিধাগুলো পাই, সেটাই হচ্ছে কি? সুযোগ সুবিধা পাওয়া, সেটাই হচ্ছে অধিকার। বুঝতে পেরেছো কি বললাম? এবারে অধিকারে কি দেখো, অধিকারের মূল ভিত্তি কি? সামাজিক স্বীকৃতি। আমাদের সমাজে একটা স্বীকৃতি কে দিচ্ছে? সেটা রাষ্ট্র দিচ্ছে। আচ্ছা, রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্র আমাদের নিরাপত্তা দেয়।
আর ব্যক্তিত্বের বিকাশ ও সমাজ কল্যাণ করতে দেয়, ব্যক্তিত্বের বিকাশের উপযোগী একটা মুক্ত পরিবেশ। অসুবিধা আছে? পারা যাবে? অধিকার বলতে এমন সামাজিকভাবে স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত দাবি বা সুযোগ সুবিধাকে বোঝায় যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ এবং সমাজ কল্যাণে সহায়তা করে। পারা যাবে? তাহলে সব দেখবি একে অপরের সাথে একদম জড়িয়ে আছে। স্বাধীনতা, অধিকার, এগুলো অধিকারের 6টি মূল বৈশিষ্ট্য কি? ব্যক্তিত্ব বিকাশে সহায়ক, সমাজ কর্তৃক স্বীকৃত দাবি, রাষ্ট্রীয় আইন দ্বারা সুরক্ষা প্রদান করে, সমাজ ও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, অধিকারের সঙ্গে কর্তব্যের সম্পর্ক রয়েছে, জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। অসুবিধা আছে? অধিকারের শ্রেণীবিভাগ কী কী অধিকার আছে? স্বাভাবিক অধিকার, নৈতিক অধিকার আর আইনগত অধিকার। স্বাভাবিক অধিকার মানে স্বাভাবিক অধিকার কোনগুলো? জন লক বলেছিল স্বাভাবিক অধিকার কটা? 3টে। কী কী? জীবন, স্বাধীনতা আর সম্পত্তি। এই 3টে অধিকারকে যদি জন লক কী বলেছিল, 3টে অধিকারকে যদি রক্ষা করতে না পারে তাহলে সার্বভৌম ক্ষমতায় কী করবে? অপসারণ করবে, দিয়ে অন্য কাউকে আবার বসাবে। তাহলে এটাই হচ্ছে উদারনীতিবাদ, উদারনৈতিক গণতন্ত্র, তাই না? আর নৈতিক অধিকার কোনটা? যেগুলো মোরাল রাইটস, আমাদের নৈতিক যে অধিকারগুলো আছে, হ্যাঁ সেইগুলো হচ্ছে নৈতিক অধিকার। আর আইনগত অধিকার তো জানি আমরা, আইনের চোখে সবাই সমান, সেগুলো হচ্ছে আইনগত অধিকার। এবার দেখা যাক স্বাভাবিক অধিকার কী কী। দেখো, জন্মগতভাবে প্রাপ্ত অধিকার, রাষ্ট্র সৃষ্টির পূর্বেও বিদ্যমান ছিল। জীবন, স্বাধীনতা ও সম্পত্তি, জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার এর উদাহরণ। 2 মার্কসের কোশ্চেন আসলেও লিখতে পারবি। প্রধান সমর্থককে জন লক, স্পেন্সার, গ্রিন। এবার নৈতিক অধিকার আসো। নৈতিক অধিকার কী কী? ন্যায় নীতি ও বিবেকবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। ন্যায় নীতি ও বিবেকবোধ সমাজের নৈতিক মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত। আইনগত বাধ্যবাধকতা থাকে না। উদাহরণ, সত্য বলা, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, এগুলো হচ্ছে নৈতিক অধিকারের মধ্যে পড়ে। এবারে বলো অধিকারের তুলনামূলক বিশ্লেষণ। ভিত্তি কি? স্বাভাবিক জন্মগত, নৈতিক হচ্ছে বিবেক ও ন্যায় নীতি, আইনগত হচ্ছে রাষ্ট্রীয় আইন। আইনের প্রয়োগ নেই, এখানে আইন বাধ্যতামূলক নেই। আর লঙ্ঘিত হলে আইনের আশ্রয় নেওয়া যায় আইনগততে, ঠিক আছে? এখানে জীবন ও স্বাধীনতা, স্বাভাবিক অধিকার কি? জীবন, স্বাধীনতা, সম্পত্তি। এখানে কি? সত্য বলা। আর এখানে কি? ভোটাধিকার, নিরাপত্তা। এবার আইনগত অধিকার, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইন ও দ্বারা স্বীকৃত অধিকার। তাহলে অধিকার সম্পর্ক লঙ্ঘিত হলে আইনের সাহায্য নেওয়া যায়। আর নাগরিকদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার। তাহলে পারা যাবে অধিকার? অধিকার নিয়ে ডাউট আছে কোনো? আইনগত অধিকারের শাখা আছে কি কি? এটা থেকে কোশ্চেন আছে। পৌর অধিকার, পৌর বা সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। তাহলে দেখা যাক পৌর অধিকার কোনগুলো, কোশ্চেন আছে কিন্তু ভালো করে 2 মার্কসের। ব্যক্তিগত নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা আর পরিবার গঠনের অধিকার। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? পৌর অধিকার। এই যে পৌরসভার অন্তর্গত পাচ্ছি দেখ, পৌর অধিকার, বুঝতে পেরেছিস? এই সমাজে চলার জন্য যে অধিকারগুলো। এবার রাজনৈতিক অধিকার কি? সবাই জানে, ভোট দেওয়ার অধিকার, মতামত আর ভোটে দাঁড়ানোর অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, রাজনৈতিক দলে যোগদানের অধিকার। এখন সবাই আমরা বিজেপিতে যোগদান করবো নাকি? এরপর এতদিন টিএমসি ছিল, এবার সবাই বিজেপি হয়ে যাবে দেখবি। যাই হোক, তারপরে অর্থনৈতিক অধিকার, কাজের অধিকার, মানে স্বাধীনতার সাথে স্বাধীনতা যখন ভালো করে পড়ে নিবি অধিকারও হয়ে যাবে, অধিকার ভালো করে পড়বি স্বাধীনতা পারবি, এরকম একটা ব্যাপার। ন্যায্য মজুরির অধিকার, অবকাশের অধিকার। মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি, ব্যক্তিত্ব বিকাশ ও মর্যাদা, সমাজ, অধিকার, রাষ্ট্র একই সাথে, ঠিক আছে? এইবারে স্বাধীনতার কি পড়বো আমরা? 3 নম্বর কোশ্চেন, স্বাধীনতার রক্ষা কবচ। তার প্রথম কোশ্চেন কি জানলাম? স্বাধীনতা, স্বাধীনতার প্রকারভেদ, ধরন, ওগুলো জানলাম। 2 কি জানলাম? অধিকার, অধিকার থেকে কোশ্চেন আসলে পারবো। 3 নম্বর কি? স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতা রক্ষা কবচ, স্বাধীনতাকে কে রক্ষা করে? আমরা যে স্বাধীনতাগুলো পাই তার তো একটা রক্ষা কবচ আছে। আচ্ছা, আমাদের যদি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, বাক স্বাধীনতা কেউ বলতে দিচ্ছে না, তাহলে আমরা কার কাছে যাব? পার্লামেন্টে। আচ্ছা, পার্লামেন্ট। আর কোথায় যেতে পারি? সুপ্রিম কোর্ট। তাহলে স্বাধীনতার প্রধান যে রক্ষা কবচ সে হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরে পার্লামেন্ট বিভিন্ন আইন তৈরি করছে আমাদের জন্য, বুঝতে পারছিস? এইগুলোকে বলে কি? রক্ষা কবচ। তাহলেই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে রক্ষা কবচ। বলছে স্বাধীনভাবে সুরক্ষা বলা একটি কাঠামোগত রূপরেখা। আধুনিক রাষ্ট্রের স্বাধীনতাকে বলে একটি ধারণা নয়, এটা কি? এটি একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সুরক্ষিত থাকে। জাতীয় স্বাধীনতা, ঠিক আছে, সংবিধানের মৌলিক অধিকার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও দায়িত্বশীল শাসন, আর আইনের অনুশাসন ও স্বাধীন বিচার বিভাগ, এটাকে কি বলা হয়? ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে? জাতীয় স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার প্রথম শর্ত।
দেখ, এটা প্রথমে বুঝে নে। সংবিধানের মৌলিক অধিকারের স্বীকৃতি। রক্ষা কবচ কোনগুলো আমাদের? স্বাধীনতা রক্ষা কবচ মেন হচ্ছে সংবিধানে কি আছে? মৌলিক অধিকারের স্বীকৃতি। সংবিধান কি করে? আমাদের স্বাধীনতাকে কি করে? রক্ষা করে। তাহলে আমাদের ব্যক্তিগত ও স্বাধীনতা ধারণা কোথায় আছে? 19 নম্বর আর্টিকেল, 19 থেকে একদম 22। কত নম্বর অধ্যায়? তৃতীয় অধ্যায়। সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে। কটা মৌলিক অধিকার? 6টা। কী কী? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে 19 থেকে 22 কী আছে? 19 থেকে 22, 19 থেকে 22 আছে তোর স্বাধীনতার অধিকার। অসুবিধা আছে? তাহলে স্বাধীনতার অধিকার রক্ষা কবচ কারা করছে? ওরাই তো। ক্লিয়ার হচ্ছে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? স্বাধীনতা কি করছে দেখ, স্বাধীনতা রক্ষা কবচ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মানে ক্ষমতাটা কি করা হয়েছে? ডিভাইড করে দেওয়া আছে কোন কোন বিভাগের মধ্যে? শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। এই যে 3টে বিভাগ আছে, প্রত্যেকটা দেশে 3টে বিভাগ আছে। এবারে আমাদের দেশে দেখ বলছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী করে? শাসন বিভাগকে কি করে? শাসন বিভাগের কাজে কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে, আইন বিভাগ যাতে হস্তক্ষেপ করতে না পারে, আবার আইন বিভাগের কাজে যেন বিচার বিভাগ হস্তক্ষেপ করতে না পারে। এই যে এরকমভাবে একটা কী হচ্ছে, যখনই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আছে যে দেশে, কোথায় আছে? আমেরিকায়। তাহলে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় কী দেখা যায়? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে ওখানে কি হয়? এক্সিকিউটিভের দায়িত্ব কার? রাষ্ট্রপতির। আচ্ছা, আইন বিভাগের দায়িত্ব কার? সিনেট আর জনপ্রতিনিধি সভা। ঠিক আছে, আমেরিকার কথা বলছি, কংগ্রেসের। আর বিচার বিভাগ, মার্কিন সুপ্রিম কোর্ট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী সুপ্রিম কোর্ট। তাহলে গিয়ে কী দাঁড়াচ্ছে? যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মানে কি? ক্ষমতাটা ডিভাইড করে দেওয়া আছে, কারুর ওপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে এককেন্দ্রিক ক্ষমতা কেউ ইউজ করতে পারবে না। এই যে ডোনাল্ড ট্রাম্প চাইছে ইরানকে হামলা করে দেবে, কিন্তু পারবে? কাজের জন্য পারছে না, সিনেট বাধা দিয়ে দিচ্ছে। তাহলে ওখানে কংগ্রেসে কি হচ্ছে? আইন পাস হচ্ছে না। তাহলে সহজে এরকম কাজ করতে পারবে না, এককেন্দ্রিক কেউ হয়ে যেতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো কী বললাম? তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কী করে? নাগরিকদের স্বাধীনতাকে কী করে? রক্ষা করে। অসুবিধা আছে? তাহলে একটা কী হয়ে গেল? সংবিধান। সংবিধানের কি? মৌলিক অধিকার। 2 কি? 2 হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এগুলো হচ্ছে স্বাধীনতার কি? রক্ষা কবচ। আর কার্যপ্রণালী, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। আর একটা কি? দায়িত্বশীল শাসন ব্যবস্থা। যেখানে দায়িত্বশীল শাসন ব্যবস্থা থাকবে সেখানে স্বাধীনতা কী হবে? রক্ষা পাবে। ঠিক আছে, অসুবিধা আছে? পারা যাবে। সরকার জনগণ ও আইনসভার কাছে জবাবদিহি করে। আর আইনসভা আছে, সরকার আছে, স্বেচ্ছাচারিতা কমে এবং স্বাধীনতা সংরক্ষিত হয়। তাহলে 3টে বললাম, কি কি মেন? সংবিধান, সংবিধানে কি? মৌলিক অধিকার। 2 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। 3 দায়িত্বশীল শাসন ব্যবস্থা, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। অসুবিধা আছে? আর এই প্রথম যেটা হয়েছিল, জাতীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার প্রথম শর্ত জাতীয় স্বাধীনতা, মানে দেশকে আগে স্বাধীন হতে হবে, দেশকে স্বাধীন হতে হবে। পরাধীন রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা নিরাপদ থাকে না। প্রথম শর্তই হচ্ছে কি? জাতীয় স্বাধীনতা। এবার বুঝতে পারবি প্রথম শর্তটা কি আমাদের? জাতীয় স্বাধীনতা। দ্বিতীয় শর্ত কি? সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ। 3 নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। 4 নম্বর দায়িত্বশীল সরকার। তাহলে এগুলোই স্বাধীনতা রক্ষা কবচ। বুঝতে পেরেছো? তাই রক্ষা কবচ নিয়ে অসুবিধা আছে? আইনের অনুশাসন সকলের জন্য সমান। আর একটা কি? আইনের অনুশাসন। এগুলো পয়েন্ট করে লিখতে পারবি তো? আইনের অনুশাসন, আইনের অনুশাসন মানে কি? আইন সকলের জন্য সমান, তবেই তো আইন আমাদের স্বাধীনতা দেবে। আমার যদি এখন আম্বানি ছেলের সাথে ঝামেলা লাগে, ভাব তাহলে কি হবে? তাহলে আমি যদি আইনের কাছে যাই, আইনের কাছে ও জোর দেখাচ্ছে, তো ক্ষমতা আছে, বিরাট পয়সা আছে, তাহলে কি আইনের শাসন প্রতিষ্ঠা যদি না হয় তাহলে আমি স্বাধীনতা পাবো? পাবোই না। বড় লোকদের কথা শুনে চলতে হবে, ধনী ব্যক্তিদের কথা শুনে গরিবদের চলতে হবে। তো আইনের শাসন প্রতিষ্ঠা হলে কী হবে? স্বাধীনতা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আইনের অনুশাসন, সকলের জন্য আইন সমান। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। স্বাধীনতা রক্ষা কবচ, যেটা কিন্তু মেন, যে বিচার বিভাগের স্বাধীনতা থাকা প্রয়োজন। বিচার বিভাগ যদি নরেন্দ্র মোদীর কথা শুনেই চলে তাহলে কি করে হবে? তাহলে তো হবে না। তার মানে ভারতে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতাও আছে, আমেরিকায় সব থেকে বেশি বিচার বিভাগে আলাদা করে স্বাধীনতা আছে। সেখানে ব্যক্তি নাগরিকের কোনো সমস্যা হলো সে কোথায় যাবে? একদম বিচার বিভাগে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? আমাদের এখানে ভারতেও কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা লক্ষ্য করা যায়। ক্লিয়ার হচ্ছে? সব থেকে বেশি কোথায় যায়? আমেরিকায়। ঠিক আছে, অসুবিধা আছে? তাহলে এইগুলো স্বাধীনতার রক্ষা কবচ, এগুলো স্বাধীনতার রক্ষা কবচ। এখানে বাই চান্স যদি বড় কোশ্চেন দিয়ে দেয়, পারবি তো লিখতে? 5টা পয়েন্ট লেখা যাবে তো? লেখা যাবে। তাহলে স্বাধীন রাষ্ট্র আর পরাধীন রাষ্ট্র। স্বাধীনতা দেখ, স্বাধীন রাষ্ট্রে কী হয়? জাতীয় স্বাধীনতা,
পরাধীন রাষ্ট্রে কী হয়? পরাধীনতা। ক্ষমতা সন্ধিকরণ নীতি দেখা যায়, ক্ষমতার কেন্দ্রীকরণ। নর্থ কোরিয়ার কিংজমকে দেখ, ক্ষমতার কেন্দ্রীকরণ, ওখানে কেউ স্বাধীন নয়। আচ্ছা, জবাবদিহিমূলক সরকার, দায়িত্বশীল সরকার থাকলে কী হবে? জবাবদিহি করবে জনগণকে। কিন্তু এখানে কি? স্বেচ্ছাচারিতা। তা এইখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ওখানে কি? শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ থাকবে। পারা যাবে? অসুবিধা আছে? একটি শক্তিশালী গণতন্ত্রের তাহলে উপরোক্ত রক্ষা কবচগুলোর মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং গণতন্ত্র শক্তিশালী হয়। এইবারে সাম্যের ধারণা। এবার কি জানবো আমরা? 4 নম্বর কোশ্চেন, সাম্যের ধারণা। দেখো, সাম্য কি? সাম্য মানে এই যে সমান, সবাই সমান। সমাজ বিজ্ঞানের আলোকে ক্ষমতার বহুমাত্রিক বিশ্লেষণ। দেখো, সাম্য বলতে সকলকে একরকম করে দেওয়া নয়, সকলকে একরকম করে দেওয়া না, মানে ওই যে আম্বানি আদানি টাকা সবাইকে বিলিয়ে দেওয়া, এরকম নয়। সবাইকে এক করে দিলে কে বলছে? একটা জিনিস দেখো, বলছে সবাই যদি সাম্য হতো, অর্থনৈতিক সাম্য আর কি। অর্থনৈতিক সাম্য মানে আমি বলছি, ধর আমাদের দেশে যা জিডিপি আছে, যে যারাই বড় লোক মানে ধনী ব্যক্তি আছে, তাদের সমস্ত টাকা যদি সব গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, সবার ব্যাংকের অ্যাকাউন্টে 1 কোটি করে টাকা দিয়ে দিই। ভালো করে বোঝ, এটা ভাব, যদি সবার অ্যাকাউন্টে 1 কোটি করে টাকা আমাদের চলে আসে হঠাৎ করে, তার পরের দিন থেকে দেখতে পারবি যে তুই বেরোবি, দেখবি কোনো দোকান খোলা নেই, কেন? সেই দোকানেরও তো 1 কোটি টাকা ঢুকে গেছে। তাহলে আমি দোকান খুলবো কেন? দরকারই নেই। আচ্ছা, তুই যাবি, কোথাও যাবি, ঘুরতে যাবি, বাসে যাবি, বাস ড্রাইভার বাস চালাবে কেন? ও তো 1 কোটি টাকা পেয়ে গেছে, আর বাস চালাতে যাবো কেন? কষ্ট করে চলে এসো, বাস চালাতে যাবো কেন? কিছু খাবার কিনতে গেলে পাবি না, সবজির দোকানে যাবি, কারা সবজি এনে বেচবে? ঘরে যে রান্না হবে, সকালবেলা বাজারে ব্যাগ নিয়ে গেলি, দেখলি বাজারে সবাই বন্ধ। তাহলে যদি অর্থনৈতিক সাম্য মানে বলে সবাইকে যদি টাকা সমান ভাগে বিলিয়ে দেওয়া হয়, তাহলে তো সমাজ চলবেই না। বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? এই রকম এটা নয় সাম্য, মানে এটা নয় যে সবাইকে সমানভাবে অর্থনীতিতে মানে টাকা পয়সা দিয়ে দেওয়া, এরকম ব্যাপারটা নয়। সাম্য মানে কি? বলছে সাম্যের দ্বৈত ভিত্তি কি? নেতিবাচক আর ইতিবাচক। নেতিবাচক দিক কি? বলছে কৃত্রিম বৈষম্য ও বিশেষ সুবিধার বিরোধিতা। কৃত্রিম বৈষম্য, যেটাকে তৈরি করা হয়েছে বৈষম্য, সেটার বিরোধিতা করে। আর ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য কি? বৈষম্য অগ্রহণযোগ্য, বৈষম্যকে গ্রহণ করা যাবে না। আর ইতিবাচক কোনটা? কেবল বৈষম্য দূর করাই নয়, উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ প্রদান। বৈষম্য দূর করলেই হবে না, বৈষম্যের সাথে সাথে কি? উন্নয়ন করতে হবে। এই যে আমাদের এখানে দেখ, সুরক্ষা হেতু বৈষম্য। কীরকম সুরক্ষা হেতু বৈষম্য? ধর সমাজে দুটো শ্রেণী আছে, একটা আমরা ধর জেনারেল কাস্ট, তাই না? যে যারা দেখি জেনারেল কাস্ট, আর যারা শিডিউল ট্রাইব। তাহলে শিডিউল ট্রাইবের জেনারেল কাস্টে ভাব, আগেকার দিনে কীরকম ছিল সমাজ? যখন 4টে বর্ণতে ভাগ ছিল, কি কি ছিল বল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে সম্প্রদায় ছিল। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা তো বেশি ফ্যাসিলিটিস পেত, একদম শূদ্ররা তো কম ফ্যাসিলিটিস পেত। তা জেনেটিক্যালি ওরা কী হয়েছে? পড়াশোনায় বেশি অগ্রসর হতে পারেনি, ওদের কাজ পড়াশোনা ছিল না, পড়াশোনাটা তো দখল করে রেখেছিল ব্রাহ্মণরা। তাহলে এইবারে দাঁড়িয়ে তাহলে জেনেটিক্যালি ওরা মানে ভালো বুদ্ধি এগুলো তো তৈরি হয়নি, সবসময় কাজ করে গেছে। তাহলে গিয়ে আমাদের এখন এই যে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, রাষ্ট্র উন্নত হচ্ছে, তাহলে কি দরকার? যে আগে যারা নিচু সম্প্রদায় মানে নিচু শ্রেণীর আছে, যারা কম সুযোগ সুবিধা পেয়ে এসছে চিরকাল, তাদেরকে কি একটু বেশি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হোক, সেই জন্য ছাড়টা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছিস কী বলো? দিয়ে জেনারেল কাস্টের লেভেলে নিয়ে আসা হয়, যাতে সমাজটা কী হয়? একটা সাম্য বজায় থাকে। ক্লিয়ার হচ্ছে? এটাকে বলা হচ্ছে কি? সুরক্ষা হেতু বৈষম্য। তাহলে ইতিবাচক দিক কি? ব্যক্তির যোগ্যতা ও প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি। ব্যক্তির যোগ্যতা, আমাদের যাতে আমরা এই যে পড়াশোনা করছিস, যাতে চাকরি যেন ঠিকঠাকভাবে না হয়, এই যে নিট যে এই যে পেপারগুলো লিক হচ্ছে, এরকম যেন না হয়। বুঝতে পেরেছিস কী বললাম? চাকরিটা যেন সঠিকভাবে হয়। এই যে আমাদের সরকারকে এটা দেখা উচিত যে এই পেপারগুলো এগুলো একটা স্টুডেন্টদের কি ভবিষ্যৎ, তাহলে এই সব জিনিসগুলো যাতে না হয়, তাহলে সাম্য বজায় থাকবে। বুঝতে পেরেছো কী বললাম? অসুবিধা আছে? আইনের দৃষ্টিতে কি? সমতা, একদম সহজ, আগেও বলেছি। সাম্য কি? সকল নাগরিক আইনের কাছে সমান, আর আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো পক্ষপাত করা যায় না। আর্টিকেল 14 সাম্যের অধিকার কোথায় আছে? 14 থেকে 18, তাই না? তৃতীয় অধ্যায়, সংবিধানের তৃতীয় অধ্যায়, 14 থেকে 18।
ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, আইনের দৃষ্টিতে সমতা আর আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার। তো এইগুলো, এটা কি কোনো পক্ষপাত থাকবে না, আইনের দৃষ্টিতে সমতাটা আমাদের প্রথম চাই। হ্যাঁ, অসুবিধা আছে? সুযোগের সমতা, সুযোগের সমতা হবে সকল ব্যক্তি যেন সমানভাবে সুযোগ পায়, সরকারি চাকরির ক্ষেত্রে সকলের যেন সমান সুযোগ সুবিধা থাকে। ঠিক আছে? আচ্ছা, অনুব্রত মেয়ে বলে সরকারি চাকরি পেয়ে যাবে, এরকম তো হবে না। এরকম কি ঠিক? এইসব হবে না। তাহলে খোকন দাসের ভাগ্নি সরকারি চাকরি করবে, পাবে কী করে হবে? ই না চলবে, তাহলে আর তো পাবে না, আর তো আর কোথা থেকে পাবে, এখন তো জেলে। যাই হোক, সে ঠিক আছে। তো শিক্ষা, চাকরি, সামাজিক অগ্রগতি। আর তো আমি তো আর একটা কথা বলবো না, ভাইপো, ভাইপো হওয়ার জন্য কত ফেসিলিটিস, অত সম্পত্তি করে নিয়েছে। তো এরকম ভাইপো হওয়ার জন্য রাজনীতিতে যুব সভাপতি হয়ে গেল, নাহলে ভাইপো ছাড়া তো হতো না। তাহলে তো যারা বাকিরা কোথা থেকে এসছে, একদম ব্লক লেভেল থেকে উঠেছে রাজনীতি করে, আরও গিয়ে একদম ওকে নিয়ে বসিয়ে দিচ্ছে, বলছে পতাকা নিয়ে ঘুরেছিল এক সময়। আমার ভাইপো বলেছিল বাচ্চাবেলায়, তখনই বলেছিল যে হ্যাঁ, ও তখন থেকে ভাইপোর মধ্যে একটা রাজনীতির ব্যাপার দেখেছে, দিয়ে ভাইপোকে বসিয়ে দিল। বুঝতে পেরেছি কী বলো? আমি ভাইপো সব খেয়ে নিল। যাই হোক, হ্যাঁ, কাঁচা ডিমও খেয়েছে। সমাজ ও অর্থনীতির অবিচ্ছেদ্য বন্ধন, একটি ন্যায়ভিত্তিক সমাজ। এটা কি? একটি ন্যায়ভিত্তিক সমাজ। সামাজিক সাম্য, সমাজে মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে সমতা, অস্পৃশ্যতা, জাতিভেদ, সামাজিক বৈষম্যের বিরোধিতা করা। অর্থনৈতিক সাম্য কি? চরম ধনী ও দারিদ্র্যের ব্যবধানটা কমানোর চেষ্টা করা। তাহলে সাম্য নিয়ে কোনো অসুবিধা আছে? সাম্যের ধরন পাওয়া যাবে। অর্থনৈতিক সাম্য কিন্তু এক্সাম্পল আসে। অর্থনৈতিক সাম্য কাকে বলে, সামাজিক সাম্য কাকে বলে, এইগুলো কিন্তু প্রকৃত সাম্যের ইকোসিস্টেম। প্রকৃত সাম্য কি? সমান অধিকার আর পর্যাপ্ত সুযোগ সুবিধা। সমান অধিকার দাও, কিন্তু পর্যাপ্ত কী করতে হবে? সুযোগ সুবিধা দিতে হবে, সমান মর্যাদাও দিতে হবে। তাহলে কটা কোশ্চেন হলো? 4টে। কি কি বললাম? প্রথমে স্বাধীনতার ধরন, স্বাধীনতা হলো। তারপরে অধিকার কি জানলাম, তারপরে কি জানলাম? ক্ষমতা সন্ধিকরণ নীতি, ক্ষমতা সন্ধিকরণ নীতি নয়, স্বাধীনতার রক্ষা কবচ। আর 4 কি জানলাম? সাম্যের ধরন। পারা যাবে? তাহলে এইভাবে আমরা পড়বো নোটসগুলো। এরপর থেকে নোটস, এই চ্যাপ্টারের 4র্থ অধ্যায় শেষ, 4র্থ অধ্যায় শেষ। এরপরের দিন আমরা কি জানবো? স্বাধীনতা সাম্যের নোটস দেবো, আর এই 4টে যে নোটস সেগুলো দিয়ে দেবো। অসুবিধা আছে? এই চ্যাপ্টার থেকে এর বাইরে কোশ্চেন আসবে না। কি 2 মার্কস, কি 5 মার্কস, কি 10 মার্কস, সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? 4র্থ অধ্যায় তাহলে কমপ্লিট আমাদের। প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের দেওয়া আছে, পুরো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে।